ওকে, যেটা ইউজ করেন সমস্যা নেই। কথা হলো প্র্যাকটিসের জন্য আর কি দরকার, এটাই। তো লিনাক্সের ডেস্কটপ এনভায়রনমেন্ট সম্পর্কে তো আইডিয়া আছে আপনাদের, যে নর্মালি যে গ্রাফিক্যাল ইউজার, আচ্ছা স্ক্রিনটা শেয়ার করে নেই। ওকে, তো লিনাক্সের ডেস্কটপ এনভায়রনমেন্ট সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছে, যে ডেস্কটপ এনভায়রনমেন্ট মূলত কোনটা, যেটা আমরা দেখতে পারি, ঠিক আছে, মানে আমরা যেটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইউজ করতে পারি, বা মূলত যেটাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলে আর কি। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসেরই হচ্ছে আপনার মেইন যে জিনিসটা, এটা হচ্ছে ডেস্কটপ এনভায়রনমেন্ট। তো লিনাক্সের হচ্ছে কয়েকটা ডেস্কটপ এনভায়রনমেন্ট আছে। আহ, আপনার হচ্ছে জিনোম একটা, যেটা হচ্ছে আপনার উবুন্টুর বাই বাই ডিফল্ট। বর্তমানে আমার যে ডেস্কটপ এনভায়রনমেন্টে দেখা যাচ্ছে, এটা পুরোটা হচ্ছে জেনোমের। আর জেনোম বাদেও আপনার হচ্ছে আরো অনেকগুলো আছে, যেমন এক্সপেস। এক্সপেস এটা দেখতে মূলত আপনার হচ্ছে উইন্ডোজের মতো কিছুটা। ডেস্কটপ এটা দেখতে মূলত কিছুটা উইন্ডোজের মতো। তারপরে হচ্ছে আপনার আছে এলএক্স কিউটি। এলএক্স কিউটি এইটাও আপনার বিগিনার ফ্রেন্ডলি, উইন্ডোজের মতোই, বাট এটা অনেক লাইট ওয়েট। মানে এই ডেস্কটপ এনভায়রনমেন্টটা আপনার হচ্ছে অন্যান্য ডেস্কটপ এনভায়রনমেন্টের তুলনায় অনেক কম রিসোর্স কনজিউম করে, বাট বেনিফিট মোটামুটি সেম। আর এইটা মূলত ইউজ করা হয় হচ্ছে যেগুলা ওল্ড ডিভাইস বা লো এন্ড যে সিস্টেমগুলো আছে, সেগুলোতে হচ্ছে এলএক্সকিউটি যে ডেস্কটপ এনভায়রনমেন্ট, এটা ইউজ করা হয়। আর আরেকটা আছে হচ্ছে কেডিই। কেডিই কেডিই প্লাজমা। কেডিই একটা আছে, একটা হচ্ছে কেডিই প্লাজমা আছে, দুইটা আছে। তো কেডিইটা হচ্ছে আপনার হাইলি কাস্টমাইজেবল। এখানে আপনি আপনার ইচ্ছা মতো অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। আপনার জিনোমে বা এক্সপেস, তারপরে হচ্ছে আপনার এলএক্সকিউটিতে যে লিমিটেশনগুলো আছে, সেগুলোকে ওভারকাম করে হচ্ছে আপনার কেডি প্লাজমা যেটা, এটা বিল্ড করা হয়েছে। আর সবথেকে লোয়েস্ট হচ্ছে কাস্টমাইজেবল ডেস্কটপ এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে এলএক্সকিউটি। আর হাইয়েস্ট যেটা, সেটা হচ্ছে আপনার কেডি। তো এটাই ছিল মূলত আপনার হচ্ছে ডেস্কটপ এনভায়রনমেন্ট। তো আমরা এখন মূলত চলে যাব হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, মানে সিএলআই যেটা আর কি, টার্মিনাল। ওকে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? হ্যালো। ওকে, ঠিক আছে। তো আচ্ছা, আপনাদের আগে আমি হচ্ছে সার্ভারটা কানেক্ট করে করানো শিখাই। তো সার্ভার, আপনারা সবাই কি অ্যাজিউর ক্লেম করছেন নাকি আদার্স কেউ আছেন এখানে? ওকে, তো আমি অ্যাজিউর থেকে আমি দেখাই ফার্স্টে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যে কমান্ড লাইন ইন্টারফেস যেটা, এইটা হচ্ছে আপনার উবুন্টু ডেস্কটপ, সার্ভার, আপনার সব জায়গায় সেম। তো আমরা দুইটা একসাথে প্র্যাকটিস করব। আমাদের যে সার্ভারের সিএলআই কমান্ড আছে, সেটা ডেস্কটপেও কাজ করবে। ডেস্কটপে জাস্ট এক্সট্রা একটা বেনিফিট, সেটা হচ্ছে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। আর সব তাছাড়াও আমরা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ না করি, আমরা হচ্ছে কমান্ড লাইন টুল বা টার্মিনালের মাধ্যমে সবকিছু আমরা আবার করতে পারবো। তো এটার জন্য আমরা হচ্ছে সর্বপ্রথম আমাদের একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে নেব। তো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার জন্য আপনাদের অ্যাজিউরটা লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পরে এই যে ক্রিয়েট এ রিসোর্সে ক্লিক করতে হবে। ক্রিয়েট এ রিসোর্সে ক্লিক করার পরে এখানে হচ্ছে ভার্চুয়াল মেশিন লেখা আছে একটা। আচ্ছা, এখানে দিছে কিনা, অথবা সরাসরি আপনি এখান থেকেও চাইলে শর্টকাট ইউজ করতে পারেন। উবুন্টু এখানে ক্রিয়েটে ক্লিক করলে হবে। ওকে, এই যে আরেকটা অপশন আছে এখানে ভার্চুয়াল মেশিন। তো আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন, আর এখান থেকে সরাসরি উবুন্টুটা ক্রিয়েট করতে পারবেন। তো আমরা মানে অ্যাডভান্সটাই দেখি। ফার্স্টে ভার্চুয়াল মেশিনে ক্লিক করতে হবে।
ওকে। আপনার Azure, AWS, তারপরে হচ্ছে DigitalOcean, আরো যেগুলা ক্লাউড প্ল্যাটফর্ম আছে, ক্লাউড সার্ভিস প্রোভাইডার আছে, সবগুলোর কিন্তু ইন্টারফেস সেম না। ঠিক আছে? তো একেকটা একেকভাবে ক্রিয়েট করতে হয়। এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে Azure এরটা। আর আপনি যখন Google ক্লাউড প্ল্যাটফর্ম বা DigitalOcean এ ক্রিয়েট করবেন তখন হচ্ছে ডিফারেন্ট ইন্টারফেস। বাট যখন আপনি মেশিনটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর বাকি সবকিছু সেম থাকবে। ঠিক আছে? তো ফার্স্টে এখানে সাবস্ক্রিপশনটা সিলেক্ট করে নিতে হবে, Azure ফর স্টুডেন্ট। তো আমাদের একটা সাবস্ক্রিপশন অ্যাক্টিভ আছে। দেন রিসোর্স গ্রুপ, আপনাকে এখানে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। তো আমি অলরেডি একটা গ্রুপ ক্রিয়েট করে রাখছি। আর যদি গ্রুপ ক্রিয়েট করা না থাকে তাহলে এখান থেকে আপনি হচ্ছে কোনো যদি গ্রুপ না থাকে এখানে ক্রিয়েট এ নিউ গ্রুপ লেখা অপশন আসবে। তো এখান থেকে আপনারা একটা রিসোর্স গ্রুপ ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমার এখানে সার্ভার গ্রুপটা ক্রিয়েট করা আছে, তো এটা আমি সিলেক্ট করলাম। এখানে দেখেন যে ক্রিয়েট এ নিউ অপশন আছে। তো আপনাদের যদি গ্রুপ ক্রিয়েট করা না থাকে এখান থেকে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করে দেন এখানে একটা নাম দিয়ে ক্রিয়েট করে নেবেন। দেন ইনস্ট্যান্স ডিটেলস, ইনস্ট্যান্স ডিটেলসে হচ্ছে আপনার মেশিনের ডিটেলসগুলো দিতে হবে, যে আপনি যে সার্ভারটা নেবেন এটার ডিটেলস দিতে হবে। তো ভার্চুয়াল মেশিনের নাম দিয়ে হচ্ছে আমি উবুন্টু। আচ্ছা, এখানে কন্ডিশন হচ্ছে সব স্মল লেটার ইউজ করতে হবে। উবুন্টু ল্যাব 01। ওকে। রিজিয়ন, তো এটা একটা বিষয়, রিজিয়ন এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে আপনার সার্ভারের যে লোকেশনটা এটা কোথায় হবে। তো এখানে আপনার অনেকগুলো লোকেশন দেখতে পারবেন, যেমন এখানে হচ্ছে এশিয়া প্যাসিফিকের মধ্যে আছে হচ্ছে কোরিয়াতে, কোরিয়া সেন্ট্রালে, তারপরে হচ্ছে ইউএস রিজিয়নে আছে, ইউএস এর দুইটা রিজিয়ন আছে এখানে, এশিয়া প্যাসিফিকে অস্ট্রেলিয়া আছে, নর্থ ইউরোপ, তারপরে হচ্ছে সাউথ আমেরিকা, মানে এগুলো হচ্ছে আপনার সার্ভারের লোকেশন। ঠিক আছে? তো আপনার এই সবগুলা লোকেশন থেকে আপনি হচ্ছে আপনার মেশিনটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখানে সবথেকে নিয়ারেস্ট যে লোকেশনটা আপনার বর্তমান আপনি যেখানে আছেন এইটার থেকে সবথেকে নিয়ারেস্ট লোকেশনে আপনি হচ্ছে এই রিজিয়নটা সিলেক্ট করে দেবেন। যেমন ধরেন আমাদের নিয়ারেস্ট লোকেশন আছে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া এখানে আছে, হ্যাঁ আছে, দেখেন এখানে সেন্ট্রাল ইন্ডিয়া। তো আমি যদি আমার নিয়ারেস্ট লোকেশনে সার্ভারটা ক্রিয়েট করি তাহলে আমি এটা অনেক ফাস্টার সার্ভিস পাবো, মানে আমার নেট বা আমার যে স্পিডটা থাকবে, পিংটা থাকবে, এটা অনেক ফাস্টার হবে। বা আমাদের সার্ভারে যে রেসপন্স টাইম এটা অনেক ফাস্ট হবে, স্মুথ হবে। ঠিক আছে? এখন যদি আমি বাংলাদেশে থেকে ইউএসএ তে একটা সার্ভার ক্রিয়েট করি তখন আমার যে রেসপন্স টাইম এটা আমার নিয়ারেস্ট সার্ভারের তুলনায় অনেক বেশি হবে। যার কারণে যদি আপনি এখানে কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপ ডিপ্লয় করেন ওইটা দেখবেন যে লোডিং নিতে অনেকটা সময় নিচ্ছে, বা আদার্স যে আ অ্যাপগুলা থাকবে ওইটার তুলনায় দেখবেন আপনার যে অ্যাপের স্পিড এটা অনেক স্লো মনে হচ্ছে। বাট অ্যাকচুয়ালি আপনি যদি সেম আ কনফিগারেশন অ্যাপটা তৈরি করেন বা সার্ভারটা সেটআপ করেন, সেক্ষেত্রেও আপনার এখানে নেটওয়ার্কের যে লেটেন্সি এটা হচ্ছে আপনার অনেক বেশি থাকবে। তো সবসময় ট্রাই করবেন যে নিয়ারেস্ট যে লোকেশন এখানে সিলেক্ট করার। আপনি এটা AWS, DigitalOcean, তারপরে হচ্ছে Google ক্লাউড প্ল্যাটফর্ম যেখানেই যান এরকম একটা রিজিয়নের অপশন পাবেন। বাট সেখানে হয়তো রিজিয়ন নাম নাও লেখা থাকতে পারে। সেখানে হয়তো সার্ভার লোকেশন বা এরকম মানে রিলেটেড কিছু একটা নাম থাকতে পারে। তো এখানে হচ্ছে আমি যেহেতু ট্রায়াল একটা Azure এর যে ট্রায়াল সাবস্ক্রিপশন এটা ইউজ করতেছি স্টুডেন্টের জন্য। তো এখানে আমি এগুলা নিতে পারবো না। এখানে আমার হচ্ছে দেখেন এখানে লেখা আছে ইনএলিজিবল। তো আমি এগুলা নিতে পারবো না। মানে আমার এই সাবস্ক্রিপশনের আন্ডারে এই রিজিয়ন গুলাতে আমি কোনো সার্ভার ক্রিয়েট করতে পারবো না। যখন আপনি পেইড সাবস্ক্রিপশন নিবেন, মানে যখন আপনার এখানে অ্যাকচুয়ালি পেইড আপনি ইউজ করবেন তখন এগুলা সবগুলা সার্ভার লোকেশনগুলো অ্যাক্সেস করতে পারবেন। তো যেহেতু আমি এখানে একটা অ্যাক্সেস করতে পারবো, দেখেন এখানে রেকমেন্ডেড লেখা আছে। তো এশিয়া প্যাসিফিকের মধ্যে আমি কোরিয়ান যে সার্ভারটা এটা আমি ইউজ করতে পারবো ফ্রিতে। মানে আমার ফ্রিতে বলতে আপনার এই যে স্টুডেন্ট সাবস্ক্রিপশনের আন্ডারে। তো এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন অ্যাভেইলেবিলিটি অপশন। তো এগুলো হচ্ছে আপনার সিলেক্ট করার দরকার নেই, এগুলো হচ্ছে অপশনাল। তো অ্যাভেইলেবিলিটি জোন, তো এটা হচ্ছে আপনার অনেকগুলো জোন থাকতে পারে। আপনার এই রিজিয়নের ভিতরে আপনি যে এই সেন্ট্রাল কোরিয়া সিলেক্ট করছেন, এই সেন্ট্রাল কোরিয়ার ভিতরে আপনার ২-৩ টা জোন থাকতে পারে। যে ডেটা সেন্টার
ধরেন একটা রিজিয়নে ৩টা বা ৪টা যদি থাকে, তখন এখানে জোন এখানে শো করবে যে যদি ৩টা থাকে সেক্ষেত্রে ৩টা শো করবে, যদি ৪টা থাকে তখন ৪টা শো করবে। দেন এখানে অ্যাভেলেবিলিটি জোনটা সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে সিকিউরিটি টাইপ, এখান থেকে হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড বা আদার্স যে কনফিডেন্সিয়াল, মানে আপনি যে লেভেলের সিকিউরিটিটা চাচ্ছেন আপনার ভার্চুয়াল মেশিনের। দেখেন এখানে স্ট্যান্ডার্ড যেটা আছে এখানে কি লিখছে, দ্য বেসিক লেভেল অফ সিকিউরিটি অফ ইয়ার ভার্চুয়াল মেশিন, মানে আপনার যে বেসিক যে সিকিউরিটিটা থাকে সেটা এখানে প্রোভাইড করবে। আরেকটা অপশন আছে হচ্ছে ট্রাস্টেড লঞ্চ ভার্চুয়াল মেশিন। তো এখানে একটা অপশন আছে দেখেন এই যে টিপিএম। তো টিপিএমটা আমরা জানি টিপিএম কি, টিপিএম হচ্ছে একটা সিকিউরিটি মডিউল যেটা আপনার হচ্ছে মাদারবোর্ডের সাথে ইন্টিগ্রেটেড করা থাকে, মানে এটা হচ্ছে একটা সিকিউরিটি চিপ যেটা হচ্ছে আপনার একদম মাদারবোর্ডের সাথে থাকে। তো এটা মাদারবোর্ড থেকে আপনার সিকিউরিটিটা হ্যান্ডেল করে। তো এইটার সিকিউরিটি লেভেল আপনার নর্মাল যে স্ট্যান্ডার্ড থাকবে এটার তুলনায় অনেক বেশি এবং মানে হাইলি সিকিউরড বলা যায়। তো আরেকটা অপশন আছে হচ্ছে কনফিডেন্সিয়াল ভার্চুয়াল মেশিন। এখানে তারা হচ্ছে আরো এক্সট্রা লেভেলের মানে এক্সট্রা লেয়ারের সিকিউরিটি প্রোভাইড করবে। তো আপাতত আমরা স্ট্যান্ডার্ড রাখবো। দেন আরেকটা অপশন আছে এখানে ইমেজ লেখা। তো ইমেজটা হবে হচ্ছে আপনি যে ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট করতেছেন বা ভার্চুয়াল সার্ভারটা ক্রিয়েট করতেছেন, এই সার্ভারে আপনি কোন অপারেটিং সিস্টেমটা রান করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি উবুন্টু সার্ভার ইউজ করব, তো এখানে আমার উবুন্টু সার্ভার সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু আরো অপশন আছে, দেখেন ডেবিয়ান আছে, তারপরে হচ্ছে উইন্ডোজ সার্ভার আছে। আপনি কিন্তু কোথাও মানে এগুলা যে ক্লাউড প্ল্যাটফর্ম আছে কোথাও থেকে আপনি উইন্ডোজ সরাসরি ইউজ করতে পারবেন না। আমরা যে নরমালি আপনার ডেস্কটপের জন্য যে উইন্ডোজটা ইউজ করি সেটা আমরা আপনার কোনো ক্লাউড প্ল্যাটফর্ম থেকে নিতে পারবো না। ওইগুলোর জন্য আলাদা সার্ভিস প্রোভাইডার আছে। তো এখানে দেখেন সবগুলো কিন্তু সার্ভার, দেখেন উইন্ডোজ সার্ভার, তারপরে হচ্ছে ভার্সন দেওয়া আছে। তো এই সার্ভারগুলো মূলত উইন্ডোজের যে সার্ভার থাকে এখানে আপনি একটা ডেস্কটপ এনভায়রনমেন্ট পাবেন, মানে উইন্ডোজের মতো একটা ডেস্কটপ এনভায়রনমেন্ট পাবেন, বাট আপনার যে উইন্ডোজের অ্যাকচুয়াল যে ডেস্কটপের যে ফিল ওইটা পাবেন না। এখানে যে সার্ভার রিলেটেড কাজগুলো থাকবে, সার্ভার রিলেটেড যে সফটওয়্যারগুলো লাগে এগুলো হচ্ছে আপনার বাই ডিফল্ট থাকবে। আর আরেকটা আছে উইন্ডোজ 11 প্রো। তো এটা হচ্ছে নিতে পারবেন, এটা মেবি নতুন অ্যাড করছে, এটা আগে ছিল না, নতুন অ্যাড করছে। ওকে, তো আমি হচ্ছে উবুন্টুর যে লেটেস্ট ভার্সন হচ্ছে 26.04 LTS, এটা আমি সিলেক্ট করব। আচ্ছা, প্রোটা, ওকে। তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কিন্তু দেখেন ভিএম আর্কিটেকচার আছে, এখান থেকে এটা সিলেক্ট করতে পারবেন। এখানে দেখেন লেখা আছে X64, তার মানে এটা হচ্ছে আমার 64 বিট আর্কিটেকচারের প্রসেসরের জন্য। এখানে যদি আমি ARM ইমেজ সিলেক্ট করতাম, এখানে দেখেন ইমেজের পাশে ARM লেখা আছে, ডিটেলসে গেলে পাবেন, এখানে থাকার কথা। দেখেন এই যে ARM আর্কিটেকচার। তো এটা যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার এখানে ARMটা সিলেক্ট করে দিতে হবে। দুইটা দুই রকমের আর কি। তো দেন রেন অ্যাজ ইউ স্পট ডিসকাউন্ট, এগুলার কিছু দরকার নেই। সাইজ, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড যে মেশিন সাইজ। ধরেন এখানে কি লেখা আছে ফ্রিতে সাইজে, এখানে হচ্ছে আহ, দুইটা ভার্চুয়াল সিপিইউ, দেখেন এখানে লেখা আছে 2 vCPUs, মানে এখানে দুইটা হচ্ছে ভার্চুয়াল সিপিইউ পাবেন এবং 1 GB একটা হচ্ছে র্যাম পাবেন। ঠিক আছে, এখানে মেমোরি যেটা লেখা আছে এই মেমোরি মানে হচ্ছে র্যাম। তো এখানে চাইলে আরও আপনি কনফিগারেশন করে নিতে পারবেন, যেমন দুইটা ভার্চুয়াল সিপিইউ 8 GB র্যাম, চারটা ভার্চুয়াল সিপিইউ 16 GB র্যাম, এভাবে যদি আপনি আপনার ইচ্ছা মতো কনফিগারেশনটা চেঞ্জ করে নিতে পারেন। আবার এই কনফিগারেশনের উপরে আপনার হচ্ছে প্রাইসিংটা ডিপেন্ড করবে। যেমন ধরেন এখানে লেখা আছে কি দুইটা ভার্চুয়াল কোর এবং 1 GB র্যাম, যেটা এটা হচ্ছে মোটামুটি বলা যায় $8.5, এবং এটা ফ্রি সার্ভিসের আন্ডারে আছে। যেহেতু আমি এখানে মোটামুটি বলা যায় ফ্রি সার্ভিসটাই মানে ফ্রি সাবস্ক্রিপশনটা ইউজ করতেছি, তো এটার জন্য আমি এলিজিবল। বাট আপনি যখন অ্যাকচুয়ালি পেইড নেবেন তখন বাকিগুলো অ্যাক্সেস করতে পারবেন। ওকে, এগুলা দরকার নেই, এগুলা কোনো কিছু লাগবে না। অথেন্টিকেশন টাইপ, তো এখানে একটা বিষয় সেটা হচ্ছে আপনি সার্ভারটাকে কিভাবে অ্যাক্সেস করবেন। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে SSH পাবলিক কি, আরেকটা হচ্ছে পাসওয়ার্ড।
তো এসএসএইচ পাবলিক কি যেটা, এটা হচ্ছে হাইলি একটা সিকিউর, বাট এটা আপনি সহজে কনফিগার করতে পারবেন না। মানে আপনার যদি ভালো ধরনের এক্সপেরিয়েন্স না থাকে বা সার্ভার রিলেটেড কাজ করার কোনো এক্সপেরিয়েন্স না থাকে, দেন আপনি আপনি এসএসএইচ পাবলিক কি দিয়ে এটা অ্যাক্সেস করতে পারবেন না। বাট সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে করা। তো এখানে আমি হচ্ছে ইউজার নেম দেব, ইউজার নেম আর পাসওয়ার্ডটা সিলেক্ট করব। তো ইউজার নেম দিলাম হচ্ছে উবুন্টু এবং একটা পাসওয়ার্ড দিলাম হচ্ছে উবুন্টু উবুন্টু সার্ভার উবুন্টু সার্ভার 11। আচ্ছা, উবুন্টু সার্ভার 1 দিই। ওকে। তো এখানে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই ফিল করতে হবে। তো এখানে আমি দুইটা ফিল আপ করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে আরেকটা অপশন আছে দেখেন, ইনবাউন্ড পোর্ট রুল। তো আপনি যখন আপনার এই ভার্চুয়াল মেশিনে কোনো কিছু ডিপ্লয় করবেন বা কোনো অ্যাপ্লিকেশন ডিপ্লয় করবেন যেগুলো হচ্ছে পাবলিকলি অ্যাক্সেসিবল হবে, যেমন ধরেন একটা ওয়েবসাইট ডিপ্লয় করবেন, তো এটার জন্য কিছু স্পেসিফিক পোর্ট আর কি এনেবল রাখতে হয় সার্ভারে। তো আপনি যদি সেই পোর্টগুলা এনেবল না করেন তাহলে আপনি আপনার ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন এটা পাবলিকলি আপনি রান করাইতে পারবেন না, বা এটা কোনো ডোমেইনের আন্ডারেও আপনি হচ্ছে লাইভ করাইতে পারবেন না। বাট আপনি যদি পোর্টগুলো এনেবল করেন তাহলে আপনি আপনার যে অ্যাপ্লিকেশনটা থাকবে বা ওয়েবসাইটটা থাকবে ওইটা সরাসরি চাইলে এই ভার্চুয়াল মেশিনের যে আইপি আছে, পাবলিক আইপি, ওই পাবলিক আইপি থ্রুতে অ্যাক্সেস করতে পারবেন। আদারওয়াইজ আপনার যদি কোনো ডোমেইন পারচেস করা থাকে সেই ডোমেইনটা ওই আপনার কানেক্ট করার পরে দেন ওইটা অ্যাক্সেস করতে পারবেন। তো এখানে আমি এনেবল করে দেবো। এখানে দেখেন সিলেক্ট ইনবাউন্ড পোর্টে আমি এইচটিটিপি, আর এইচটিটিপি যে পোর্টটা এটা হচ্ছে আপনার ওয়েব পোর্ট, মানে এটা হচ্ছে সিকিউরিটি ছাড়া যে পোর্টটা এইচটিটিপি, এটা 80, দেন এইচটিটিপি এখানে সবগুলো এনেবল করে দেবো। দেওয়ার পরে জাস্ট ক্রিয়েট রিভিউ এন্ড ক্রিয়েটে ক্লিক করব। তো এখানে একটু সময় নেবে। ওকে, ওকে, এখানে ডিটেলস দেখাচ্ছে ভ্যালিডেশন পাসড। ওকে, ইউ হ্যাভ, ওকে, সবকিছু ঠিক আছে। তো আমি জাস্ট এখন ক্রিয়েটে ক্লিক করব। তো আমার ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট হচ্ছে। তো একটু সময় দিতে হবে এখানে। ওকে, মোটামুটি 4-5 মিনিটের মতো সময় লাগবে। ওকে, আমাদের ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট হয়ে গেছে। তো আরেকটু সময় দিতে হবে আমাদের আইপি অ্যাড্রেস। ওকে, চলে আসছে। ওকে, তো এখানে আমাদের অলরেডি ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট হয়ে গেছে। তো ভার্চুয়াল মেশিনটা আপনি দেখবেন কিভাবে যেটা ক্রিয়েট হয়েছে কিনা বা ম্যানেজ করবেন কিভাবে। তো এখানে দেখেন ভার্চুয়াল মেশিন নামে একটা অপশন চলে আসছে। তো এখানে ক্লিক করলে আপনার হচ্ছে যতগুলো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা থাকবে সব এখানে লিস্ট আকারে চলে আসবে। তো দেখেন আমাদের এখানে একটা ক্রিয়েট করা আছে। তো
তো এটা আমার এখানে লিস্টে দেখাচ্ছে এবং স্ট্যাটাসটা দেখেন রানিং। ঠিক আছে, অপারেটিং সিস্টেম ডিটেলস, এখানে পাবলিক আইপি অ্যাড্রেস। তো ওভারঅল আমাদের ভার্চুয়াল মেশিনটা রেডি। তো আমরা এখন মেশিনটাকে অ্যাক্সেস করব কিভাবে? তো মেশিনটাকে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে এসএসএইচ ইউজ করতে হবে। তো আমরা এসএসএইচ এর মাধ্যমে পুরো মেশিনটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এটার জন্য আমাদের এই যে পাবলিক আইপি যেটা আছে এটা আমাদের লাগবে। তো পাবলিক আইপিটা আমরা কপি করে নেব, দেন টার্মিনালে যাব। আমার টার্মিনাল অলরেডি ওপেন আছে। দেন টার্মিনাল থেকে এখানে লিখব হচ্ছে এসএসএইচ, দেন আমি এখানে ইউজার নেম দিছিলাম একটা। যখন আমি মেশিনটা ক্রিয়েট করি তখন এখানে একটা ইউজার নেম দেওয়া হয়েছিল। ওকে, ইউজার নেমটা এখানে দেখতে পারবেন কিনা একটু দেখি। ওকে, তো ইউজার নেমটা ছিল মেবি উবুন্টু, অ্যান্ড আর এসএসএইচ কি লেখার হচ্ছে এখানে যে আমি সার্ভারটা কানেক্ট করব এটা লেখার একটা ফরম্যাট আছে। তো ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে ফার্স্টে আমাদেরকে কিসের মাধ্যমে আমি সার্ভারটা কানেক্ট করব? তো আমি সার্ভারটা এসএসএইচ এর মাধ্যমে কানেক্ট করব। ঠিক আছে, তো এটা আমাদেরকে ফার্স্টে লিখতে হবে। লেখার পরে আমাদের সার্ভারের যে ইউজার নেম, তো সার্ভারের ইউজার নেমটা এখানে দিতে হবে। তো আমি সার্ভারের ইউজার নেমটা দিয়েছিলাম কি এখানে উবুন্টু। তো আমি যখন ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট করি বা ভার্চুয়াল সার্ভারটা ক্রিয়েট করি তখন আমি যখন পাসওয়ার্ড সিলেক্ট করছিলাম, মনে আছে কি? পাসওয়ার্ড সিলেক্ট করার সময় ওখানে আমি ইউজার নেম দিয়েছিলাম। তো ওই ইউজার নেমটা এখানে দিতে হবে, আর ইউজার নেম মাস্ট ম্যাচ করতে হবে। তো এখানে হচ্ছে সার্ভার ইউজার নেম, সার্ভার ইউজার নেম, দেন এখানে একটা সাইন ইউজ করতে হবে, সেটা হচ্ছে @। তো এটা ফিক্সড, আপনার অলওয়েজ ইউজ করতে হবে। তো এসএসএইচ কি, দেন হচ্ছে সার্ভার নেম, দেন অ্যান্ড দেন হচ্ছে আপনার এখানে যে পাবলিক আইপি অ্যাড্রেসটা আছে। তো এখানে আমার পাবলিক আইপি অ্যাড্রেস কি দেখাচ্ছে? এই যে এটা, এখানে দেখেন নেটওয়ার্কিং এই যে পাবলিক আইপি অ্যাড্রেস লেখা আছে। তো এটা জাস্ট কপি করতে হবে। তো এটা শুধুমাত্র এই সার্ভারের জন্য। আপনি যদি আদার্স কোনো সার্ভার কানেক্ট করতেছেন সেম ভাবে সেই সার্ভারের পাবলিক আইপি অ্যাড্রেস থাকবে। দেন এখানে হচ্ছে এসএসএইচ, এটা বাই ডিফল্ট তো থাকবেই। দেন হচ্ছে ইউজার নেমটা সার্ভারের, এটা নিতে হবে। দেন আমি এটা ট্রাই করি কানেক্ট করার, দেখি কি ইস্যু হয়। ওকে, এসএসএইচ ইউজার নেম হচ্ছে ubuntu আমার যে পাবলিক আইপি অ্যাড্রেস 72.155.72.115। দেখেন অলরেডি কিন্তু আমার সার্ভারের সাথে একটা ফিঙ্গারপ্রিন্ট জেনারেট করে ফেলছে। মানে আমি যে অ্যাক্সেস করতে চাচ্ছি সার্ভারে, তো এটাকে সে মানে ট্রাস্টেড কিনা বা ট্রাস্টেড ভাবে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি কিনা এটার জন্য একটা ফিঙ্গারপ্রিন্ট জেনারেট করবে। আমার ডিভাইসে একটা ফিঙ্গারপ্রিন্ট স্টোর করবে, একটা কি স্টোর করবে, আর একটা হচ্ছে সার্ভারে একটা কি স্টোর করবে। তো সিকিউর কানেকশনের জন্য আর কি। তো এখানে আমি ইয়েস দিয়ে দেব। ওকে, এখন কিন্তু দেখেন আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি পাসওয়ার্ড কি দিয়েছিলাম, তো এখানে আমি যখন পাসওয়ার্ডটা সিলেক্ট করছিলাম ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার সময়, তখন যে পাসওয়ার্ডটা আমি এখানে দিয়েছিলাম সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো পাসওয়ার্ডটা দিয়েছিলাম মেবি ubuntu server 1। ইয়েস, দেখেন আমার পাসওয়ার্ডটা রাইট হওয়ার কারণে আমি কিন্তু অলরেডি সার্ভার অ্যাক্সেস নিয়ে ফেলছি। এখানে কি লেখা আছে দেখেন, এখানে যদি আমি নর্মাল টার্মিনাল আসি এখানে দেখেন আমার নাম লেখা আছে এবং আমার যে ডিভাইস সেটার একটা আইডি লেখা আছে। বাট আমি যখন এসএসএইচ এর মাধ্যমে কানেক্ট করলাম তখন দেখেন এখানে কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি যে মেশিনটা ক্রিয়েট করেছিলাম ওইটার যে ইউজার নেমটা দিয়েছিলাম ওইটা
এখানে শো করতেছে এবং মেশিনের যে নাম দিয়েছিলাম ভার্চুয়াল মেশিনের, তো সেই নামটা এখানে শো করতেছে। তার মানে এখানে আমার সার্ভারটা কানেক্ট হয়ে গেছে। অথবা আপনি চাইলে একটু উপরের দিকে আসলে দেখতে পারবেন যে ডিটেলসগুলো দেখলে বুঝতে পারবেন আসলে অ্যাকচুয়ালি কানেক্ট হয়েছে কিনা। ওকে, তো এটা হচ্ছে একটা পার্ট, কিভাবে আমরা একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব এবং সেটাকে কিভাবে অ্যাক্সেস করব। তো এখন কিন্তু আমাদের আমরা যে ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট করলাম এটার ফুল অ্যাক্সেস আমাদের কাছে চলে আসছে, ঠিক আছে? তো আমরা এভাবে একটা ভার্চুয়াল মেশিনের ফুল অ্যাক্সেস নিতে পারি। এখন আমি এই টার্মিনালের মাধ্যমে এই সার্ভারে আমি ওয়েবসাইট বা যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে সেটা আমি ডিপ্লয় করে লাইভ করতে পারবো। আমার আর কোনো কিছুর দরকার পড়বে না। আমার এক্সট্রা করে আর কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা কোনো ড্যাশবোর্ড কোনো কিছুরই দরকার পড়বে না। জাস্ট আমি এখানে কমান্ড লাইনের মাধ্যমে আমি আমার যে সার্ভিসটা থাকবে এটা ডিপ্লয় করে দেব। ঠিক আছে? তো এখন আমরা স্টেপ বাই স্টেপ আমাদের কমান্ডগুলো দেখব যে বেসিক্যালি কোনটা কিভাবে ইউজ করতে হয়। তো এখানে কিছু লিনাক্সে কিছু সিস্টেম আছে, সেটা হচ্ছে সরি মানে ফাইল সিস্টেম আছে। তো ফাইল সিস্টেমের উপর ভিত্তি করে আপনার বিভিন্ন ফাংশন বা বিভিন্ন হচ্ছে সফটওয়্যার যেগুলো আছে এগুলা হচ্ছে আমরা স্টোর করতে পারি বা ওই জায়গাগুলো থেকে আমরা লাইভ করতে পারি। তো বর্তমানে দেখেন এখানে আমি যে অবস্থায় আছি, আচ্ছা দাঁড়ান একটু, ওকে। তো দেখেন এখানে আমার একটা সাইন শো করতেছে, ডলার সাইন, এবং ডলার সাইনের পাশে দেখেন একটা হচ্ছে সিম্বল, নাম মনে নাই, বাট একটা সিম্বল শো করতেছে। এটার কিন্তু একটা মানে আছে বা এটা একটা মিনিং আছে যে এটা দ্বারা আসলে কি বোঝায়। এইটা মানে এই সাইনটার দ্বারা, ডলার সাইনের সামনে যে সাইনটা আছে, এই সাইনটা দ্বারা বোঝাচ্ছে যে আমি বর্তমানে আমার হচ্ছে যে ইউজারটা আছে, আপনি যখন আমি যে এই যে উবুন্টু নামে একটা ইউজার ক্রিয়েট করছি, আমি যে সার্ভার ক্রিয়েট করার সময় উবুন্টু নামে একটা ইউজার ক্রিয়েট করছি, সেই ইউজারের আন্ডারে যে ফাইল সিস্টেমটা আছে বা ইউজারকে যতটুকু ফাইল দেওয়া হয়েছে ততটুকু ফাইলের ভিতরে যে অ্যাক্সেস, তো এই অ্যাক্সেসটা আমার এখানে আছে। তো এটা দ্বারা আমি বুঝি যে আমি এই ইউজারের ভিতরে আছি, মানে ইউজারের যে ফাইল সিস্টেম উবুন্টু, এই উবুন্টুর ভিতরে আছি। তো আমি যদি এখানে একটা কমান্ড দিই এলএস, তো এলএস কমান্ড দিলে আমি এখানে দেখতে পাচ্ছি কিছু আসে না, মানে এখানে কোনো ডাটা শো করতেছে না। তার মানে আমার এই উবুন্টুর আন্ডারে বা এই ফাইল সিস্টেমের আন্ডারে কোনো কিছু নেই, ঠিক আছে? তো আরো একটা কমান্ড আছে সেটা হচ্ছে এল এ। আচ্ছা, একটা এলএস কমান্ডের যে বিষয়টা, এখানে কিছু লিমিটেশন আছে। তো সেটা হচ্ছে আমরা যখন এলএস কমান্ডটা দিব তখন শুধুমাত্র ভিজিবল ফাইল সিস্টেমগুলো আসবে। আপনারা যখন কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপ্লিকেশন ডিপ্লয় করবেন তখন সেটার ভিতরে দেখবেন যে ডট ইএনভি, ডট মানে কোনো ফাইল বা ফোল্ডারের নামের শুরুতে যদি ডট থাকে সেগুলো কিন্তু স্পেশাল ফাইল বা স্পেশাল ফোল্ডার। তো সেই স্পেশাল ফাইল বা স্পেশাল ফোল্ডারগুলো কিন্তু এই এলএস কমান্ডের আন্ডারে দেখতে পারবেন না। তো আমি যদি একটু টেস্ট করে দেখাই আপনাদেরকে। তো এটা টেস্ট করানোর জন্য, আচ্ছা এই টেস্ট করানোর জন্য আগে আমাদেরকে ফাইল ক্রিয়েট শিখতে হবে। তো আমরা কিভাবে একটা ফাইল একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে mkdir, মানে মেক ডাইরেক্টরি। তো আমি এখানে মেক ডাইরেক্টরির ভিতরে আমি হচ্ছে একটা নাম দেব। এখানে এমকে, এটা কিন্তু ফিক্সড, এটা হচ্ছে আপনার সিনট্যাক্স, এই সিনট্যাক্সটা ফিক্সড। দেন আমি কি ধরনের ফোল্ডার ক্রিয়েট করব, ধরেন আমি এখানে টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো mkdir টেস্ট, আমি যদি এখন এন্টার দিই আমার কিন্তু একটা ফোল্ডার টেস্ট নামে ফোল্ডার একটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন যদি আমি ls কমান্ড দিই তখন কিন্তু আমি দেখতে পারবো, দেখেন এখানে কিন্তু টেস্ট নামে একটা ফোল্ডার চলে আসছে অলরেডি। তো আচ্ছা, এখন আমি আহ, একটা ফাইল ক্রিয়েট করব, সেটার নাম হচ্ছে mkdir, mkdir ডট টেস্ট, আচ্ছা ডট টেস্ট, টেস্ট ওয়ান ডে, ঠিক আছে? তো এই নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। তো এটা কি এখন আসবে কিনা এটা আমরা একটু টেস্ট করি এলএস কমান্ডের আন্ডারে। দেখেন
আমি যে এই ফাইলটা ক্রিয়েট করছি .txt1, সরি এই ফোল্ডারটা ক্রিয়েট করছি, এই ফোল্ডারটা কিন্তু এখানে শো করতেছে না। তার মানে আমরা যখন এই ls কমান্ডটা ইউজ করব তখন শুধুমাত্র যে ভিজুয়াল ফাইলগুলো আমরা যেগুলো হচ্ছে নরমালি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা ডেস্কটপ এনভায়রনমেন্টে যেগুলো ফাইল দেখি বা ফোল্ডার দেখি সেগুলো আমরা এখানে দেখতে পারবো। তো এখানে আরেকটা কমান্ড আছে la, এখানে হচ্ছে অল ফাইল দেখাবে। দেখেন আমি যখন ls কমান্ড দিয়েছিলাম তখন কিন্তু আমার শুধুমাত্র আমি যে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করছিলাম বা একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম সেই ফোল্ডারটা দেখাচ্ছে। বাট আমি যখন la কমান্ডটা টাইপ করছি তখন দেখেন আরো অনেকগুলো ফোল্ডার কিন্তু এখানে বা ফাইল শো করতেছে। দেখেন এখানে ব্যাশ ডট ব্যাশ লগআউট ডট, আরেকটা হচ্ছে ডট ব্যাশ আরসি, দেন ডট ক্যাশ ডট প্রোফাইল ডট এসএচএইচ, দেন ডট হচ্ছে টেস্ট। দেখেন আমি কিন্তু ডট টেস্ট ওয়ান নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করছিলাম বা একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, সেটা কিন্তু এখানে শো করতেছে। বাট আমি যদি ls কমান্ড দিই, ls কমান্ডে কিন্তু এটা শো করতেছে না। তো এটা আপনাদের যখন যেটা ইউজ লাগবে সেই অনুযায়ী ইউজ করতে পারেন। যখন আপনার হিডেন ফাইল বা সিক্রেট বা স্পেশাল ফাইলগুলো দেখা লাগবে তখন আপনার la কমান্ড টাইপ করবেন, বা যখন আপনাদের জাস্ট নরমালি ডিফল্ট যে ফাইলটা থাকে সেটা দেখতে হবে বা দেখার জন্য ls কমান্ড টাইপ করবেন। ঠিক আছে, ওকে। দেন আরেকটা বিষয় দেখেন এখানে s.ssh লেখা আছে। তো আমরা যখন ফার্স্টে সার্ভারটা কানেক্ট করার ট্রাই করছিলাম, আমরা যখন ssh সার্ভারের যে ডিটেলস এটা দেওয়ার পরে যখন আমরা এই যে ইয়েসটা কমান্ড, এখানে যে ইয়েস আমরা যে ইয়েস কমান্ডটা দিয়েছিলাম এটা দেওয়ার সময় একটা ফিঙ্গারপ্রিন্ট জেনারেট হয়েছে। ফার্স্টে বলেছে যেটা আর কি একটা ফিঙ্গারপ্রিন্ট জেনারেট হয়েছে, সেটা দেখেন এখানে একটা সার্ভারে স্টোর হয়েছে। আমি যদি এটা ওপেন করি দেন আমি দেখতে পারবো যে আমার যে ডিভাইস, আমি যে ডিভাইস থেকে এটা অ্যাক্সেস করতে চাচ্ছি সেই ডিভাইসের একটা ইউনিক কি বা এই ডিভাইসের একটা পাবলিক কি জেনারেট হয়েছে, সেই কিটা এই .ssh এর মধ্যে স্টোর করা আছে। এবং আপনি যদি এই সার্ভারটা অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে আপনার ডিভাইসের যে একটা পাবলিক কি জেনারেট হবে, সেম ভাবে আপনার ডিভাইসে কিন্তু এরকম একটা পারমিশন চাবে, সেম ভাবে ইয়েস একটা পারমিশন চাবে। দেন এই পারমিশনটা দেওয়ার সাথে সাথে আপনার হচ্ছে একটা কি জেনারেট হবে এবং কিটা তখন সাথে সাথে সার্ভারে চলে যাবে এবং সার্ভারে এটা .ssh এর আন্ডারে সেভ হবে। তো আমরা এগুলো আস্তে আস্তে আরো দেখবো ইন ফিউচারে। তো এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা কিভাবে একটা টেক্সট ফাইল বা ডট কোনো, ধরেন আমরা একটা টেক্সট ফাইল জেনারেট করব, যে আপনি যেরকম আপনার নেম ধরেন, আচ্ছা এটা কিভাবে বোঝাই আপনাদেরকে। ধরেন আপনার নেমে একটা ফাইল ক্রিয়েট করবেন এবং সেই ফাইলের ভিতরে আপনার নেমগুলো রাখবেন .txt ফাইল আকারে। তো এটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে একটা কমান্ড ফলো করতে হবে, সেটা হচ্ছে ন্যানো, NANO। এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বলা যেতে পারে। ন্যানো হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, টার্মিনাল অ্যাপ্লিকেশন। সেটা হচ্ছে আপনাদেরকে একটা লেখার জন্য যে ইন্টারফেস সেটা প্রোভাইড করবে। আমরা যেরকম নোটপ্যাড ইউজ করি, নোটপ্যাড ইউজ করে কোনো কিছু লিখতে পারি, সেম জিনিসটাই আমরা ন্যানো ইউজ করে আমরা লিখতে পারবো। তো এখানে আমরা যখন ন্যানো ইউজ করব তখন এটার মাধ্যমে আমরা কিন্তু একটা ফাইলও ক্রিয়েট করতে পারবো। ধরেন আমি আমার নামে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব, তো ন্যানো MOJAHID .txt। তো এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা এই যে এক্সটেনশন .txt, .env বা .pdf। পিডিএফ তো আপনি সরাসরি এভাবে ক্রিয়েট করতে পারবেন না। তো যেগুলো হচ্ছে সরাসরি এভাবে ক্রিয়েট করা যায় উইদাউট কোনো এক্সটার্নাল সফটওয়্যার বা কোনো থার্ড পার্টি সফটওয়্যার ছাড়া যেগুলো ক্রিয়েট করা যায় সব আপনি এই ন্যানোর মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। এবং এখানকার যে এক্সটেনশনটা হবে, তো এই এক্সটেনশনটাও আপনার সেভাবে ইউজ করতে হবে। .txt আপনি যদি আপনার প্রজেক্টের ভিতর .env ফাইল ক্রিয়েট করতে চান তখন আপনি নরমালি ন্যানো .env দিতে পারেন, এভাবে আর কি। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, এখানে mkdir দেয়া, এখানে দেখেন এটার মিনিং কি, মেক ডাইরেক্টরি। ঠিক আছে, এটা দিয়ে শুধুমাত্র আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখেন এমকে মানে মেক, এমকে তে মেক এবং ডিআইআর তে ডাইরেক্টরি। তো আপনি লিনাক্সে কিন্তু ফোল্ডারকে ডাইরেক্টরি বলে, আমরা যেরকম উইন্ডোজে কিন্তু বলি ফোল্ডার, সেটা লিনাক্সে কিন্তু ডাইরেক্টরি বলে। ঠিক আছে, তো এটা দিয়ে আপনি
এভাবে এক্সটেনশন দিয়ে একটা ডাইরেক্টরি আপনি যদি লেখেন এখানে mkdir এখানে নাম দেন হচ্ছে test.txt। আপনি যদি এটা দেন, আপনার মনে হতে পারে যে আমি যেহেতু এক্সটেনশনটা .txt দিছি তাহলে তো এখানে আমার একটা টিএক্সটি ফাইল জেনারেট হওয়ার কথা, তাই না? কিন্তু আপনার এটা অ্যাকচুয়ালি একটা ফোল্ডার ক্রিয়েট হবে test.txt নামে। আপনি একটু দেখেন, আমি ক্রিয়েট করলাম এলেক্স, দেখেন এখানে কিন্তু টিএক্সটি নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে বা ডাইরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা হচ্ছে mkdir দিয়ে শুধুমাত্র ডাইরেক্টরি বা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, কোনো ফাইল ক্রিয়েট করতে পারবো না। তো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা ন্যানো ইউজ করব, ঠিক আছে? এখানে ন্যানোর মাধ্যমে, ন্যানো একটা অ্যাপ্লিকেশন। এখন দেখি এখানে ন্যানো ইনস্টল করা আছে কিনা। যদি ইনস্টল করা না থাকে তাহলে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো আমরা ট্রাই করব ন্যানো। এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে লিনাক্সের যে টার্মিনাল, ঠিক আছে, এটা কিন্তু আপনার উইন্ডোজের টার্মিনালের সাথে ম্যাচ করবে না, বা কমান্ডগুলোও কিন্তু সেম না, ঠিক আছে? লিনাক্সের যে টার্মিনাল এটা মূলত রান হয় হচ্ছে ব্যাশের উপরে, ব্যাশ অ্যান্ড হচ্ছে ব্যাশ আরসি নামে একটা স্ক্রিপ্ট আছে, এই দুইটার উপরে। বাট উইন্ডোজে কিন্তু ওইটার নাম আলাদা। উইন্ডোজে মেবি নাম হচ্ছে পাওয়ার শেল, আর একটা হচ্ছে সিএমডি। হ্যাঁ, দুইটা, পাওয়ার শেল অ্যান্ড সিএমডি। এই দুইটার জন্য আপনার উইন্ডোজের ভিতরে যে দুইটা আছে পাওয়ার শেল অ্যান্ড সিএমডি, এই দুইটার জন্য কিন্তু কমান্ড আলাদা। তো আপনার উইন্ডোজের জন্য দেখেন এখানে কিন্তু কোনো ইউনিভার্সাল কোনো সিস্টেম নাই। আপনাকে হয় সিএমডি ইউজ করতে হবে অথবা পাওয়ার শেল ইউজ করতে হবে। এবং দুইটার যে কি বলে এটা, প্রিভিলেজ, দুইটার প্রিভিলেজও কিন্তু আলাদা। বা কি বলে এটা, মানে পারমিশন লেভেলও কিন্তু আলাদা, ঠিক আছে? আপনি কিন্তু সিএমডি দিয়ে যা করতে পারবেন, পাওয়ার শেল দিয়ে তার থেকে বেশি কিছু করতে পারবেন, ঠিক আছে? আর লিনাক্সের যে টার্মিনাল, এটা ইউনিভার্সাল। এটা আপনার দুনিয়ার যেকোনো লিনাক্স সার্ভার বা লিনাক্স ডেস্কটপ যেটাতে যান সব জায়গায় সেম, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন আপনার ধরেন এখানে mkdir আছে, মেক ডাইরেক্টরি। তো এখানে হয়তো আপনার অন্য নাম থাকতে পারে উইন্ডোজের জন্য। বাট আপনি তো শিখবেন ইউনিভার্সালটাই, তাই না? আপনি তো সেপারেট ভাবে একটা করে এভাবে শিখে মনে রাখতে পারবেন না। এইজন্য আরকি সবাই লিনাক্স প্রেফার করে। আপনি লিনাক্সে যে আমি যে এখন উবুন্টু সার্ভারটা ইউজ করতেছি, আপনি যদি এখানে ডেবিয়ান সার্ভার ইউজ করতেন, সেম। আপনার এই কমান্ডগুলো কিন্তু সব সেম। আপনি ধরেন ফেডোরার কোনো সার্ভার ইউজ করলেন, বা লিনাক্সের যে আরো যে আ আ ফ্লেভার গুলা ছিল, তো যেগুলা ইউজ করেন সব জায়গায় কিন্তু এই যে মেক ডাইরেক্টরি বা আদার্স যে বেসিক যে কমান্ড, এগুলো সব সেম। ঠিক আছে? ওকে। তো আমরা এখন হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করব, টিএক্সটি ফাইল। তো আমরা জাস্ট এন্টার দেব। এন্টার দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে নোটপ্যাডের মতো কিন্তু একটা ইন্টারফেস ওপেন হইছে। ঠিক আছে? দেখেন এখানে লেখা আছে GNU, GNU ন্যানো। ন্যানো হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, এবং দেখেন এই ন্যানো কিন্তু অলরেডি ইনস্টল করা আছে। যার কারণে আ আ এটা হচ্ছে আপনার ওপেন হইছে। আর যদি ইনস্টল করা না থাকতো, তখন আপনি যখন এই কমান্ডটা রান করতেন তখন এখানে একটা এরর দেখাতো। এবং তখন আপনার ন্যানোটা ইনস্টল করে নিতে হতো। তো ন্যানোটা কিভাবে ইনস্টল করবেন? ন্যানো ইনস্টল করার জন্য লিখবেন sudo apt install nano। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এই যে sudo apt install, এটা হচ্ছে একদম ফিক্সড। লিনাক্সের যত অ্যাপ্লিকেশন আছে, যত লিনাক্সের মানে ওন অ্যাপ্লিকেশন বা ওপেন সোর্স যে অ্যাপ্লিকেশনগুলো আছে, যেগুলো হচ্ছে টার্মিনালের মাধ্যমে অ্যাক্সেস করা যায়, বা আপনার হচ্ছে যেগুলো হচ্ছে মোটামুটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে। তো এই ধরনের যে অ্যাপ্লিকেশনগুলা, এগুলো আপনি সরাসরি sudo apt install দেন হচ্ছে অ্যাপ্লিকেশনের যে ইউনিক একটা আইডি থাকে। তো আমরা যে ন্যানো অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছি, এই ন্যানো অ্যাপ্লিকেশনের আইডিটাই হচ্ছে ন্যানো। ঠিক আছে? তো এখানে যদি আপনি আদার্স কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে চান, বা আদার্স কোনো সফটওয়্যার ইনস্টল করতে চান, তখন ওই সফটওয়্যারের যে অ্যাপ্লিকেশন আইডি থাকবে ওই আইডিটা এখানে দিতে হবে। তো আপনার যদি ন্যানো ইনস্টল করা না থাকে, তো ন্যানোর জন্য যে অ্যাপ্লিকেশন আইডি ন্যানো, এটা আপনাদেরকে মনে রাখতে হবে, এবং দেন এই sudo apt ইনস্টলের পরে ন্যানো যে আ কি বলে এটাকে, অ্যাপ্লিকেশন আইডি এটা দিতে হবে। দেওয়ার পরে জাস্ট এন্টার দিবেন। দেখেন এটা কি লেখা আছে দেখেন, ন্যানো ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন, মানে ন্যানো অলরেডি হচ্ছে ইনস্টল করা আছে।
যদি না থাকতো তখন আপনার অটোমেটিক্যালি এটা ইনস্টল হয়ে যেত। ঠিক আছে? তো আমরা এখন আগের অবস্থায় ফিরে যাই, nano.txt। তো এখানে আমরা লিখবো হচ্ছে হ্যালো উবুন্টু। ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু এটা লিখছি, এখন এটা আমি সেভ করব কিভাবে, তাই না? আমি তো জাস্ট এটা আমি টিএক্সটি ফাইলে লিখলাম, বাট এটা কিন্তু সেভ করতে হবে। দেখেন এখানে নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই যে গেট হেল্প, রাইট আউট, তারপর হচ্ছে হোয়ার ইজ, কাট, এক্সিকিউট, লোকেশন, এক্সিট, রিড ফাইল, রিপ্লেস। তো এই জায়গায় এই যে অপশনগুলা, এই যে এক্সিকিউট, তারপর লোকেশন, তারপর রিড ফাইল, রিপ্লেস, এগুলো কিন্তু হচ্ছে কমান্ড। ঠিক আছে? আর এই যে এখানে দেখেন একটা হচ্ছে অ্যারো সাইন আছে, টপ অ্যারো যে সাইনটা আছে, দেখেন সবগুলোর শুরুতে কিন্তু টপ অ্যারো সাইন আছে। তার মানে এখানে হচ্ছে এটা একটা শর্টকাট। দেখেন টপ অ্যারোর পরে হচ্ছে জি, তার মানে এটা কিন্তু একটা শর্টকাট, কিবোর্ড শর্টকাট। এখানে কিন্তু আমার কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নাই যে আমি এখানে উইন্ডোজের মতো বা লিনাক্সের যে টেক্সট এডিটর আছে, এখানে যেমন ধরেন এখানে অবশ্য আছে, এখানে আছে মেবি, না এখানেও নাই, সেখানেও নাই। তো উইন্ডোজের যেমন হচ্ছে এখানে ফাইল থাকতো, ফাইলের ভিতর গিয়ে আমরা এটা সেভ করতে পারতাম সরাসরি। তো আমরা তো টার্মিনাল ইউজ করতেছি, এখানে তো আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাক্সেস করার কোনো অপশনই নাই। ঠিক আছে? তো এটা আমরা সেভ করব কিভাবে? এখানে দেখেন এই যে রাইট আউট লেখা আছে, দেখেন এখানে হচ্ছে আপার অ্যারো অ্যান্ড ও, রাইট আউট লেখা আছে। তো এখানে আপার অ্যারো বলতে হচ্ছে কন্ট্রোল বোঝায়, এখানে যে আপার অ্যারো দ্বারা এখানে বোঝাচ্ছে, এখানে হচ্ছে কন্ট্রোল যে বাটন, এবং ও, এখানে দেখেন ওটা কিন্তু ক্যাপিটাল লেটার। ঠিক আছে? তাহলে কন্ট্রোল শিফট ও, সরি, দেখেন এখানে কিন্তু অলরেডি লেখা আছে, দেখেন এই যে রাইট দ্য ফাইল, এখানে কিন্তু ফাইলের নেমটাই শো করতেছে যে এটা কি আপনি করতে চাচ্ছেন কিনা, বা মানে একটা কনফার্মেশন বলা যায় এটাকে আর কি। তো আমি যখন কন্ট্রোল ও দিলাম, দেওয়ার সাথে সাথে আমার এখানে একটা কনফার্মেশন চাচ্ছে যে আপনি কি ফাইলটাকে এই ফাইলটা মোজাইক ডট টেক্সটের আন্ডারে সেভ করতে চাচ্ছেন কিনা। জাস্ট হচ্ছে আমি এন্টার দিয়ে দিলাম, এন্টার দেওয়ার কারণে এটা আমার অলরেডি সেভ হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু একটা স্টার মার্ক ছিল। ঠিক আছে? তো স্টার মার্কটা কিন্তু আর নাই, তার মানে ফাইলটা অলরেডি সেভ হয়ে গেছে। ফাইলটা সেভ হওয়ার সাথে সাথে এটা কিন্তু অটোমেটিক ক্লোজও হবে না, এখানে আমাদেরকে ক্লোজ করতে হবে। এখানে দেখেন এই যে কন্ট্রোল এক্স লেখা আছে, তো আমি যদি কন্ট্রোল এক্স দিই আমি কিন্তু এক্সিট হয়ে গেছি। ঠিক আছে? আমি কিন্তু যে ন্যানো অ্যাপ্লিকেশন আছে ওটা কিন্তু ক্লোজ করে ফেলছি। আমি যদি আবার এলএস কমান্ড ইউজ করি, দেখেন এখানে শো করতেছে যে মোজাইক ডট টিএক্সটি, টেস্ট এবং টেস্ট ডট টিএক্সটি। ঠিক আছে? তো এখন আমি এটা আবার চেক করব, এখানে আমি আরো একটু এডিট করব। আচ্ছা, আমরা আগে ফার্স্ট এটা ভিউ করি। তো আমরা এই টিএক্সটি ফাইলটা ভিউ করতে চাচ্ছি, তো ভিউ করার জন্য একটা অ্যাপ্লিকেশন আছে, সেটার নাম অ্যাপ্লিকেশন, মানে এগুলো হচ্ছে ইনবিল্ট অ্যাপ্লিকেশন, সরাসরি অ্যাপ্লিকেশন না, এগুলো হচ্ছে ইনবিল্ট। মানে যখন উবুন্টুটা ইনস্টল করবেন বা উবুন্টু সার্ভারটা ইনস্টল করবেন, তখন সাথে সাথে কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যায়। তো সেই অ্যাপ্লিকেশনগুলোর থ্রুতে আমরা হচ্ছে এটাকে অ্যাক্সেস করব। তো আমরা যে ফাইলটা সেভ করলাম টিএক্সটি ফাইল, এই ফাইলটাকে আমরা রিড করব যে ফাইলের ভিতরে আছে কি অ্যাকচুয়ালি। তো এটার জন্য আমাদেরকে ফাইলের নামটা জানা লাগবে অ্যাকচুয়ালি এক্সটেনশন সহ। তো এটার জন্য যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে ক্যাট। এই ক্যাটের মাধ্যমে আমরা এই ফাইলটাকে ভিউ করতে পারবো। ঠিক আছে? এটা কিন্তু সব ফাইল ভিউ করতে পারবেন না। এটা আপনার টিএক্সটি ফাইল, তারপর ডট ইএনবি ফাইল, যেগুলো ফাইল অ্যাকচুয়ালি আপনার নোটপ্যাড বা কোড এডিটরের মাধ্যমে যেগুলো এডিট করা যায়, সেই ফাইলগুলো আপনি সরাসরি এই ক্যাটের মাধ্যমে ভিউ করতে পারবেন। তো আমি এখানে কমান্ডটা লিখি মোজাহিদ ডট টিএক্সটি, সরি টিএক্সটি। তো দেখেন এখানে হচ্ছে ক্যাট যে অ্যাপ্লিকেশনের পরে আমি যে ফাইলটা ক্রিয়েট করছিলাম, যে আমি যে টেক্সট ফাইলটা ক্রিয়েট করছিলাম, তো এই ফাইলের ফুল নেম, এখানে যে ফাইলের নেমটা কিন্তু মোজাহিদ, এবং এটার যে এক্সটেনশন ডট টিএক্সটি, মানে এটা টিএক্সটি ফরম্যাটে সেভ হচ্ছে ফাইলটা। ঠিক আছে? তো এইটা নেম এবং যে এক্সটেনশন পুরোটা দিতে হবে, দেওয়ার পরে জাস্ট এন্টার দিবেন। দেখেন এখানে কিন্তু লেখা আছে হ্যালো উবুন্টু। ঠিক আছে? তো এইটার ভিতরে যদি আরো কিছু লেখা থাকতো, সেটাই কিন্তু এখানে শো করতো। তো আমরা ফাইলটাকে এডিট করি, ধরেন ফাইলটাকে আমরা এক্সিস্টিং ফাইল আছে, এটাকে আমরা এডিট করব। এডিট করে আমরা এখানে আরো কিছু ইনফরমেশন অ্যাড করব। তো এটার জন্য কি করতে হবে? সেম ভাবে ন্যানো ন্যানো মোজাহিদ ডট টিএক্সটি, মানে
এখানে ফাইল এক্সটেনশনটা মাস্ট দিতে হবে। মানে আপনি যে ফাইল এডিট করতে চাচ্ছেন, এখানে খেয়াল রাখতে হবে ফাইলের যেন এক্সটেনশনটা এটা ঠিক থাকে। আপনি যদি এখানে একটা মিস্টেক করেন, আপনি ধরেন টিএক্সটি না দিয়ে এক্সট্রা ছাড়া পড়ছে, আপনি এখানে ডট টিটি দিছেন, তখন কিন্তু আরেকটা নতুন ফাইল বা নতুন একটা এক্সটেনশনে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তখন হচ্ছে ডট টিএক্সটি তে সেভ হবে না, তখন কিন্তু ডট টিটি তে সেভ হবে। এবং ওইটা আপনি কিন্তু কোথাও ইউজ করতে পারবেন না। ডট টিটি নামে কোনো এক্সটেনশন আছে কিনা আমার এখন পর্যন্ত জানা নেই। আপনি এখানে ইচ্ছামতো আপনার কিন্তু এক্সটেনশনও সেভ করতে পারেন। এখানে কিন্তু ফিক্সড কোনো এক্সটেনশন দেওয়া নাই যে আপনার এখানে ডট টিএক্সটি দিতে হবে, ডট কি বলে, ডট এক্সেল বা ডট সিএসভি, বা এখানে কোনো আপনার লিমিটেশন নাই। আপনার এখানে ইচ্ছামতো ধরেন এখানে এক্সটেনশন আপনার নামেও একটা এক্সটেনশন বানাতে পারেন যে মোজাইট ডট মোজাইট, তখন কিন্তু এখানে আমার মোজাইটটা হচ্ছে এক্সটেনশন হিসেবে ইউজ হবে। ঠিক আছে? তো এখানে আপনার ইচ্ছামতো আপনি ইউজ করতে পারবেন। তো যেহেতু আমি এটা একটা টিএক্সটি ফাইল জেনারেট করছিলাম, তো আমি সেম টিএক্সটি ফাইলটা আবার এডিট করব। এডিট করার জন্য সেম ভাবে আমি নামটা দেব, দেওয়ার পরে এন্টার দিলে দেখেন আবার কিন্তু আবার সেম ন্যানো যে অ্যাপ্লিকেশনটা ছিল ওটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমি যে আগে হ্যালো উবুন্টু লিখছিলাম ওটা কিন্তু শো করতেছে অলরেডি। তো চাইলে আমি এটা এখান থেকে রিমুভ করতে পারি, ব্যাকস্পেস দিয়ে এটা আমি রিমুভ করে দিতে পারি। ঠিক আছে? চাইলে এটা আমি ব্যাকস্পেস দিয়ে রিমুভ করে দিতে পারি, বাট আমি এটা রিমুভ করব না। এখানে আমি আরেকটা লাইন অ্যাড করব, হ্যালো হাউ আর ইউ। তো সেম ভাবে আমি কিন্তু নতুন একটা লাইন অ্যাড করলাম, বা আগের যে ফাইলটা ছিল ওটা মডিফাই করলাম। দেখেন এখানে একটা স্টার মার্ক শো করতেছে, তার মানে এটা এখন সেভ নাই। ঠিক আছে? এটা এখন সেভ নাই, এটাকে আমাকে আমার সেভ করতে হবে। সেম প্রসেস, আমরা যে আগে যেরকম এখানে হচ্ছে কন্ট্রোল ও দিয়ে আমরা হচ্ছে ফাইলটাকে সেভ করছিলাম, বা এখানে রাইট আউট লেখা আছে, এটাকে আপনার রাইট আউটও বলতে পারেন বা সেভ, যেটা মনে চাই বলতে পারেন, এটা আপনাদের সুবিধা মতো আর কি। তো সেম ভাবে আমরা এটাকে সেভ করব। এখানে দেখেন একটা কনফার্মেশন ওয়ার্নিং উইন্ডো শো করতেছে যে এই ফাইলটা হচ্ছে কার আন্ডারে সেভ হচ্ছে বা কোন এক্সটেনশন আন্ডারে সেভ হচ্ছে। দেন জাস্ট এন্টার দিয়ে দিলাম। দেখেন এখানে অলরেডি আমার ফাইলটা সেভ হয়ে গেছে এবং স্টার মার্কটা এখান থেকে চলে গেছে। তো জাস্ট নরমালি আমি কন্ট্রোল এক্স দিয়ে, এই যে দেখেন এখানে কিন্তু কন্ট্রোল এক্স দিয়ে আমরা এক্সিট করে ফেলবো। ঠিক আছে? আমরা এক্সিট করে ফেললাম। তো সেম ভাবে আমরা যদি এখন ভিউ করি, দেখি এটার ভিতরে কি আছে। ক্যাট, দেখেন এখানে কিন্তু চলে আসছে যে হ্যালো উবুন্টু, এবং আমি যে পরবর্তীতে এডিট করার জন্য নতুন লাইন অ্যাড করলাম, হ্যালো হাউ আর ইউ, এটা কিন্তু শো করতেছে। তো আমাদের মোটামুটি ফোল্ডার ক্রিয়েট করা বা ডাইরেক্টরি ক্রিয়েট করা এটা অলরেডি কমপ্লিট। দেন আমরা একটা টিএক্সটি ফাইল ক্রিয়েট করলাম, তো এটা অলরেডি কমপ্লিট। তো এইটার ভিতরে মানে এই দুইটা টপিকের ভিতরে আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে বা কনফিউশন? হুম। লিমিটেশন দেয় নাই তাহলে তো ভালো, আপনার হচ্ছে মানে অ্যাক্সেস আছে এখনো, আপনি চাইলে অন্য কোনো রিজিয়নে সিলেক্ট করতে পারবেন, বাট আমার মনে হয় যে রিকমেন্ডেড যেটা দেখাবে ওইটাই সিলেক্ট করা উচিত। কারণ ওইটাতে আপনার হচ্ছে ফ্রি অফ কস্ট, ধরেন আপনার একটা চার্জ করে ফেললো, আপনার এগুলো কিন্তু হচ্ছে পে অ্যাজ ইউ গোতে চার্জ হয়, মানে একবারে পে করতে ওইভাবে হয় না, এখানে বিল ক্রিয়েট হয়। বিল হওয়ার পরে দেন মাস শেষে ওটা কিন্তু পে করতে হয়। তো আপনি যদি এখন একটা মিস্টেক করে ফেলেন, মাস শেষে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ওরা টাকা চার্জ করার ট্রাই করবে। ঠিক আছে? কিন্তু ওইটাকে আপনার পে করা লাগতে পারে। তো বিষয়গুলো একটু মানে কেয়ারফুলি আর কি ক্রিয়েট করবেন। তো এতটুকুর ভিতরে কারো কি কোনো কোয়েশ্চেন আছে বা প্রবলেম? ওকে, ঠিক আছে। তো আমরা এখন দেখব যে কিভাবে ডিলিট করতে হয় এগুলা। ডিলিট করার জন্য একদম ফিক্সড দুইটা কমান্ড আছে, সেটা হচ্ছে rm। rm এটা হচ্ছে এটাও বলা যায় একটা অ্যাপ্লিকেশনই বলতে পারেন, টার্মিনাল অ্যাপ্লিকেশন। তো rm দেন ধরেন আমি আমি যে .txt ফাইলটা ক্রিয়েট করছিলাম এটা আমি ডিলিট করব। ঠিক আছে? তো জাস্ট নরমালি সেম rm ও জাহিদ .txt, দেন আমার কিন্তু ফাইলটা ডিলিট হয়ে গেছে অলরেডি। দেখেন এখানে কিন্তু মোজাহিদ ডট টিএক্সটি নামে, দেখেন এখানে একটু আগে আমরা দেখছিলাম যে এখানে মোজাহিদ ডট টিএক্সটি নামে একটা ফাইল ছিল,
বাট আমি যখন ls কমান্ড দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন কোনো কিন্তু মুজাহিদ ডট টিএক্সটি নামে কোনো ফাইল নেই, এটা ডিলিট হয়ে গেছে। বাট এইটা শুধুমাত্র rm দেন হচ্ছে ফাইল নেম ডট টিএক্সটি, এটা শুধুমাত্র ফাইল ডিলিটের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। বাট আমরা যখন ফোল্ডার ডিলিট করব, তখন কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো না, বা আমরা এটা দিয়ে ফোল্ডার ডিলিট করতেও পারবো না। তো ফোল্ডার ডিলিট করার জন্য স্পেসিফিক কমান্ড আছে। সেম ভাবে এখানে rm থাকবে। ধরেন আমি কোনটা ডিলিট, আমি যে টেস্ট ডট টিএক্সটি নামে যে আমরা ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম, এটা আমরা হচ্ছে ডিলিট করব। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে ডিলিট করব? এটার জন্য লিখতে হবে হচ্ছে হয়ে গেল, তো লিখতে হবে rm, দেন এখানে হচ্ছে একটা হাইফেন দিতে হবে, তারপরে হচ্ছে f। ঠিক আছে? rm f দেওয়ার পরে দেন হচ্ছে আপনি যে ডাইরেক্টরিটা ডিলিট করতে চাচ্ছেন বা যে ফোল্ডারটা ডিলিট করতে চাচ্ছেন, সেই ফোল্ডারের নেমটা কপি করবেন সরাসরি। আরেকটা বিষয় সেটা হচ্ছে লিনাক্সে যদি আপনি কোনো কিছু কপি করতে চান, উইন্ডোজে যেরকম আমরা সরাসরি কন্ট্রোল সি দিয়ে কপি করে, সেম ভাবে করতে পারবো না। এখানে কন্ট্রোল শিফট সি দিতে হবে, তাহলে এটা কপি হবে। আর কন্ট্রোল শিফট ভি দিলে এটা পেস্ট হবে। ঠিক আছে? তো আমরা হচ্ছে ফোল্ডারের নেমটা কপি করেছি, তো আমরা এটা জাস্ট পেস্ট করে দেবো। দেওয়ার পরে দেখি এটা ডিলিট হয় কিনা। দেখেন এখানে হচ্ছে এটা ডিলিট হচ্ছে না, তার মানে এখানে একটা জিনিস মিসিং আছে। তো কি মিসিং? এখানে হচ্ছে একটা আর কমান্ড মিসিং আছে এফ এর আগে। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ধরেন এই যে ডাইরেক্টরিটা আছে, মানে যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের আন্ডারে বা এই ফোল্ডারের ভিতরে যদি কোনো কিছু থাকে, সেটাও কিন্তু ডিলিট করতে হবে, তাই না? তো আমি যে কমান্ডটা দিছি, ও সরি, হ্যাঁ, আমি যে কমান্ডটা দিছি, এটা কিন্তু শুধুমাত্র সিঙ্গেল একটা ফাইল ডিলিট করার জন্য বা ফোল্ডার ডিলিট করার জন্য। বাট এটা কিন্তু অলরেডি পারমিশন চেঞ্জ আছে, মানে আমি যেটা ক্রিয়েট করছিলাম ডট টিএক্সটি নামে, এটা কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট করতেছে ডট টিএক্সটি। এটা কিন্তু এক্সটেনশনও হইতে পারে, বা এ ধরনের ডটের পরে যে জিনিসগুলো থাকে, ধরেন আপনি একটা নাম দিলেন, নাম দেওয়ার পরে যে ডট দেওয়ার পরে যদি আপনি কোনো কিছু দেন, তখন ওইটা কিন্তু এক্সটেনশন হিসেবে ইউজ হয়। তো অনেক সময় আপনার সিস্টেম যেটা আছে, এটা কিন্তু অনেক সময় কনফিউশনে থাকবে যে এটা আসলে কি ফোল্ডার নাকি হচ্ছে ডাইরেক্টরি নাকি এক্সটেনশন, এটা কিন্তু অনেক সময় কনফিউশনে থাকে। তো এই ইস্যুটা মানে যেন না হয়, এটা না হওয়ার জন্য আমাদেরকে মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড যে কমান্ডটা আছে, সেটা সেম ভাবে এখানে rm f আছে, f এর শুরুতে জাস্ট একটা r দিতে হবে। তো আমরা সেম কমান্ড আবার লিখবো, rm সেম ভাবে হাইফেন rf টেস্ট ডট টিএক্সটি। ঠিক আছে? এখন কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এই যে rf কমান্ড, এটা কিন্তু আপনাদের সেন্সিটিভলি ইউজ করতে হবে। ধরেন এই ফোল্ডারের ভিতরে আপনার আরো কোনো ফোল্ডার আছে, বা আরো যদি এক্সট্রা কোনো ফাইল থাকে, একদম পুরোটা কিন্তু ইরেজ হয়ে যাবে, এবং ইরেজ হওয়ার পরে এটা রিস্টোর করার কোনো কিন্তু অপশন থাকবে না। মানে আপনি এটা চাইলেও ব্যাক করতে পারবেন না। আমরা যদি মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা ডেস্কটপ এনভায়রনমেন্টে যদি আমরা কোনো কিছু ডিলিট করি, সেটা কিন্তু এই যে ট্র্যাশ বা রিসাইকেল বিনে আসা জমা হয়। বাট সার্ভারে কিন্তু এরকম কোনো রিসাইকেল বিন নাই, বাই ডিফল্ট কোনো রিসাইকেল বিন থাকে না। তো এটা কিন্তু একবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে কেয়ারফুলি কমান্ডগুলো রান করতে হবে। সেম ভাবে তো আপনারা হচ্ছে ফাইল ক্রিয়েট, তারপরে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট, ফোল্ডার ডিলিট, এগুলো অলরেডি শিখে ফেলছেন। দেন আমরা হচ্ছে আর কি দেখা যায়। হুম, হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি করতে পারবেন। এটার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে মুভ। এটা অ্যাপ্লিকেশন টাইপেরই বলা যায়, এমবি। তো এই কমান্ডের যে কাজ, সেটা হচ্ছে আপনার কোনো কিছুকে মুভ করা। ঠিক আছে? মুভ বা মডিফিকেশন এটাকে বলতে পারেন।
যে আপনি যদি কোনো ফোল্ডারের নাম চেঞ্জ করতে চান, ধরেন আমি যে এই টিএক্সটি ফাইলটা জেনারেট করছিলাম, ঠিক আছে? তো আমি এটার নামটা এডিট করব, তো আমার রিনেম করব। তো এটা রিনেম করার জন্য আমার তো নরমালি এটা আমি কোনো রাইট ক্লিক বা অন্য কোনোভাবে এটা রিনেম করতে পারবো না। তো এটা রিনেম করার জন্য সেম ভাবে আমাদেরকে এই যে এমভি কমান্ড আছে, এমভি কমান্ডের পরে এই যে এক্সিস্টিং যে নেমটা আছে, নেমটা দেওয়ার পরে দেন আমার যে নতুন নেমটা হবে, ধরেন আমি এটা অলরেডি ডিলিট হয়ে গেছে, এটা ক্রিয়েট হবে না। তারপর আমি দেখাচ্ছি। তো এখানে ধরেন আমি মুজাহিদ ওয়ান নামে একটা দিলাম। তো তখন কিন্তু এটার যে নামটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো সেম ভাবে ধরেন আমার এই যে মুজাহিদ ডট টিএক্সটি আছে, এটা যদি আমি অন্য কোনো জায়গায় মুভ করাতে চাই, ঠিক আছে? মুভ করানোর জন্য আমার যে এক্সিস্টিং যে লোকেশন আছে, ধরেন এটা কিন্তু হোম ডাইরেক্টরির ভিতরে আছে। তো আমরা এই যে এইটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনার হোম ডাইরেক্টরির ভিতরে আছে। তো হোম ডাইরেক্টরির ভিতরে থেকে যদি আমি এটাকে ধরেন এই টেস্ট ডাইরেক্টরি বা টেস্ট ফোল্ডারের ভিতর নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমার এক্সিস্টিং যে নেমটা থাকবে, আমার যে ফাইলটা মুভ করাতে চাচ্ছি সেই ফাইলের নেম, দেন হচ্ছে এই যে ডাইরেক্টরির যে পাথ, পাথ তো বিষয়টা বোঝেন যে অ্যাকচুয়ালি এইটার লোকেশন কোথায় বা এই ফোল্ডারের লোকেশনটা কোথায়, বা এটাকে আমি কোন ফোল্ডারের ভিতরে নিয়ে যেতে চাচ্ছি, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি পাথ। মানে এটার অ্যাকচুয়াল যে লোকেশন ওইটা হচ্ছে পাথ। তো আমি ধরেন এই মোজাইক ডট টিএক্সটিকে আমি এই যে টেস্ট ডট টিএক্সটির ভিতরে নিয়ে যাব। তো এটার জন্য আমাকে এখানে লিখতে হবে ডাইরেক্টরির নেম। সরাসরি আমরা চাইলে টেস্ট ডট টেস্ট এভাবেও দিতে পারি, সরি এভাবে না, টেস্ট দেওয়ার পর আমরা যদি এটা মেনশন করে দিই, টেস্ট নামে কিন্তু আমাদের একটা ডাইরেক্টরি আছে, ঠিক আছে? তো এই ডাইরেক্টরির ভিতরে এই ফাইলটা মুভ হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, ওইটা আমরা যাচ্ছি একটু পরে। তো আমি বিষয়টাকে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যদি আপনি কোনো ফাইলকে একটা জায়গা থেকে আরেকটি জায়গায় মুভ করাইতে চান, ঠিক আছে? তো মুভ করানোর জন্য সেম এমভি কমান্ড ইউজ করতে হবে, এবং যে ফাইলটাকে মুভ করাতে যাচ্ছেন সেই ফাইলের যে অ্যাকচুয়াল পাথ বা অ্যাকচুয়াল লোকেশন ওইটা দিতে হবে। এই যে মোজাইক ডট টিএক্সটি এটা কিন্তু আপনার উবুন্টুর যে হোম আছে, মানে উবুন্টু যে ইউজার, এই ইউজারের যে মেইন যে হোম ডাইরেক্টরি, এই হোম ডাইরেক্টরিতে আছে। তো এই হোম ডাইরেক্টরি থেকে আমি এই উবুন্টুর হোম ডাইরেক্টরির ভিতরে টেস্ট নামে কিন্তু আরেকটা ডাইরেক্টরি আছে। তো আমি যখন এই টেস্ট নামে ডাইরেক্টরির ভিতরে নিয়ে যেতে চাইবো, তখন সেম ভাবে আপনার এই টেস্ট যে ডাইরেক্টরি থাকবে ওইটার পাথ এখানে দিতে হবে। মানে পাথটা দিলে তখন এই যে ফার্স্টে আমরা যেটা দেবো এইটা মুভ হবে নেক্সটে। তার মানে এখানে আমরা যে ফার্স্ট পাথটা দেব, ওই ফার্স্ট পাথের যে ফাইল থাকবে বা ফোল্ডার থাকবে, আপনি চাইলে ফোল্ডারও মুভ করতে পারেন, কোনো সমস্যা নেই। সেম মানে ফাইলটা আপনার নতুন যে লোকেশন থাকবে ওই লোকেশনে মুভ হয়ে যাবে, ঠিক আছে? তো এখন এভাবে আপনারা চাইলে যেকোনো ফাইল ফোল্ডার মুভ করাতে প্যারা খাবেন। যে প্যারাটা খাবেন সেটা হচ্ছে ফোল্ডারের ভিতরে কিন্তু অনেক ফাইল যদি থাকে, ধরেন আপনার ফোল্ডারের ভিতরে ৪-৫ টা ফাইল আছে। তো এই ফাইলগুলা যখন আপনি সরি মানে আপনি যখন ফোল্ডারটা মুভ করাতে যাবেন, তখন কিন্তু ফাইলগুলাকেও মুভ করাতে হবে, তাই না? আপনি তো ডাইরেক্টলি সরাসরি ওই আ ফোল্ডারটাকে মুভ করাতে গেলে আপনার জাস্ট ফোল্ডারটাকে সিলেক্ট, মানে ফোল্ডারটাকে সিলেক্ট করবেন। আপনার ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে মানে রিকার্সিভলি, তো ওইগুলাকে মুভ করানোর জন্য আপনার সবথেকে আ যে মেথডটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনি ফোল্ডারটাকে যে ফোল্ডারটা থাকবে সেটাকে জিপ করে নিতে হবে। মানে ওইটাকে আগে কম্প্রেস করে নিবেন। কম্প্রেস করে এক জায়গায় করে নেবেন। নেওয়ার পরে দেন ওইটাকে মুভ করাবেন। মানে তাহলে আপনার কোনো কিছু মিসিং থাকবে না। ধরেন আপনি একটা ফোল্ডার মুভ করাতে চাচ্ছেন, ফোল্ডারের ভিতরে .env বা ডট রিলেটেড যে স্পেশাল কেসের যে ফাইলগুলা থাকে, এগুলা যদি থাকে, আপনি মুভ করানোর সময় এগুলা মিসিং হইতে পারে বা এগুলা নাও যাইতে পারে। তো এই ধরনের ইস্যুগুলাকে সলভ করার জন্য আপনি যদি কোনো ফোল্ডারকে বা কোনো ডাইরেক্টরিকে মুভ করাতে চান, তো ফার্স্ট এ ডাইরেক্টরিটাকে আগে জিপ করে নেবেন। আপনার হচ্ছে জিপের আমরা পরবর্তীতে দেখব জিপ কিভাবে করে। তো জিপের যে অ্যাপ্লিকেশনটা আছে, জিপ অ্যাপ্লিকেশন ইউজ করে আমরা পুরা ফোল্ডারটাকে জিপ করব। জিপ করার পর ওইটাকে মুভ করব।
ঠিক আছে? ওকে। তো আপনি যে কোয়েশ্চেনটা করলেন সেটা হচ্ছে আমরা তো চাইলে এই ডাইরেক্টরির ভিতরে ঢুকেও সেম ফাইলটা এডিট করতে পারি বা আমরা নতুন করে ক্রিয়েট করতে পারি, তাই না? তো আ আপনার যদি এই টিএক্সটি ফাইলটা আপনি ধরেন আমি এখানে যে টিএক্সটি ফাইলটা ক্রিয়েট করছিলাম OJ.txt, এটার ভিতরে কিন্তু জাস্ট ২ টা লাইন ছিল। ঠিক আছে? আচ্ছা আমি একটা এক্সাম্পলই দেখাই। সেটা হচ্ছে গুগলে যাই, যাওয়ার পরে এখানে একটা লিখি ভিক্টর এটা। ওকে। তো দেখেন আমি এই টেক্সটটা পুরোটা কপি করলাম। কপি করার পরে আমি এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করব, সেটার নাম দেব হচ্ছে ন্যানো ভিক্টোরি ডট টিএক্সটি। ঠিক আছে? তো এটার ভেতরে আমি যে টেক্সটগুলো কপি করলাম এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পরে সেভ দিলাম। তো আমরা এটা ভিউ করে দেখি এটা আমরা কত দূর পর্যন্ত দেখতে পারি। ঠিক আছে? তো ক্যাট টিএক্সটি দেখেন আমি ভিউ করতেছি, এখানে কিন্তু পুরা ডিটেইলসটা এখানে শো করতেছে। ঠিক আছে? বাট আপনি যদি যে কথা বললেন কপি করবেন বা আপনি এক্সিস্টিং ফাইলটাকে আপনি অন্য ডাইরেক্টরির ভিতরে গিয়ে ন্যানো ইউজ করে জাস্ট কপি পেস্ট করে দিবেন, তাহলে তো সেম কাজটা হয়ে যায়। বাট ওইটা কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিস না। আপনি ধরেন একটা সার্ভারে কাজ করতেছেন, কাজ করতে গিয়ে দেখলেন যে victory.txt নামে একটা ফাইল আছে। ঠিক আছে? তো victory.txt ফাইলের ভিতরে অনেক কিছু লেখা আছে। ধরেন এখানে অল্প লেখা আছে, বাট এর থেকেও অনেক আপনার ধরেন আরো স্ক্রল করা লাগতেছে, মানে হিউজ একটা অ্যামাউন্ট এখানে টেক্সট আছে। তো ওই টেক্সটটা ধরেন আপনি অন্যজনের সার্ভার, ওটা কিন্তু আপনার সার্ভার না। তো আপনি ওটা জানেনও না যে ওইটার ভিতরে কি আছে। তো আপনার যদি এটা কপি করতে চান বা এটাকে যদি অন্য জায়গায় শিফট করাতে চান, অবশ্যই এটাকে কিন্তু ভিউ করতে হবে, তাই না? ভিউ করার পরে দেন এই যে ড্র্যাগ করে কপি করতে হবে। যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনার ওই ফাইলটাকে ভিউ করে দেন এটা কপি করতে হবে। সেক্ষেত্রে একটা প্রবলেম আছে। মানে আপনি যদি কপি করেন অ্যাকচুয়ালি টেক্সটের ক্ষেত্রে আমি যেহেতু এটা টিএক্সটি ফাইল ইউজ করছি, তো টিএক্সটির ক্ষেত্রে এই ইস্যুটা হবে না। বাট আপনি যখন সেনসিটিভ কোনো ইনফরমেশন বা কোড, যেমন ধরেন পাইথনে কিন্তু আপনার হচ্ছে লাইনটা খুব সেনসিটিভলি ইউজ করতে হয় আপনি যখন নেক্সট লাইনে যাবেন। তো আপনি যদি প্রপার ভাবে যদি নেক্সট লাইনে না যান, তখন কিন্তু আপনার পাইথনটা রান হবে না। পাইথনের যে প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনটা আছে ওইটা কিন্তু রান হবে না। তো আমি যখন এই যে ক্যাট আমি যখন ভিউটা করব, ভিউ করার সময় দেখবেন যে এখানে যে অ্যাকচুয়ালি ভিউটা হবে পাইথন স্ক্রিপ্ট বা পাইথনের যে কোড, ওইটা কিন্তু অ্যাকচুয়াল ফরম্যাটে আসবে না। ধরেন আমার এখানে ডিসপ্লের ওয়েটটা ভালো দেওয়া আছে, যার কারণে আমি এখানে প্রপারলি দেখতে পাচ্ছি। বাট আমি যদি একটু বড় করি, এটা যদি আমি একটু ড্র্যাগ করে বড় করি, দেখেন অলরেডি কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। আর পাইথনের জন্য পাইথনের মতো যে মানে লাইন সেনসিটিভ যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, ওইগুলোর জন্য এই বিষয়টা কিন্তু অনেক বড় একটা বিষয়। তো সামহাও যদি ধরেন এই যে দি যেটা লেখা আছে, এই দিটা যদি এই ফোর্সের এই পজিশনে চলে আসে বা এই কান্ট্রির যে পজিশনে চলে আসে, সামনে যদি আরো কোনো এক্সট্রা স্পেস আসে, সেক্ষেত্রে পাইথন কিন্তু রান হবে না। তো আপনি যদি ক্যাটের মাধ্যমে জিনিসটা কপি করে অন্য একটা ডাইরেক্টরিতে ঢোকেন, cd.txt, আমরা সিডির মাধ্যমে আমরা হচ্ছে ডাইরেক্টরিটাকে অ্যাক্সেস করতে পারবো। এই ডাইরেক্টরিতে দেখেন এখানে আমি যখন ডাইরেক্টরিতে আসলাম, আসার পরে এখানে যদি আমি ন্যানো নতুন ভাবে একটা যদি ফাইল ক্রিয়েট করি, victory.txt, victory আচ্ছা vic মাল্টিপল.txt ক্রিয়েট করার পর যদি কপি দিই, তখন কিন্তু অ্যাকচুয়ালি যে জিনিসটা আমরা কপি করছি ওইটা কিন্তু রান নাও হইতে পারে, মানে কেস সেনসিটিভ এর ক্ষেত্রে। নরমালি টেক্সট ডাটার ক্ষেত্রে আপনার এটা কোনো ইস্যু হবে না, বাট যেগুলো হচ্ছে হাইলি সেনসিটিভ সেই ডাটাগুলোর ক্ষেত্রে বা সেই কোডগুলোর ক্ষেত্রে অনেক বড় একটা ইস্যু, মানে ইভেন রান নাও হইতে পারে, আপনার প্রোগ্রামটা ক্র্যাশ করতে পারে বা অ্যাপ্লিকেশনটা নাও চলতে পারে। তো এই জন্য আর কি সবাই মুভ কমান্ডটা ইউজ করে। ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, 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 এটা করতে পারবেন। এটার জন্য আবার হচ্ছে ইনবিল্ট সেম অ্যাপ্লিকেশন আছে। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আর কি যাবো। আপনি তার আগে কোয়েশ্চেন করে ফেলতেছেন যদিও। ওকে। তো
আমরা মুভ করার জন্য কিন্তু এমভি ইউজ করছি, ঠিক আছে? আমরা কপি করার জন্য সেম ভাবে সিপি ইউজ করব। সিপিতে আমরা কপি বোঝাই। তো আমরা যদি সিপির মাধ্যমে সেম প্রসেস, আমরা এমভিতে যেরকম হচ্ছে এমভি টাইপ করার পরে আমরা যে ফাইলটাকে বা যে জিনিসটাকে আমরা মুভ করতে চাচ্ছি সেই ফাইলের যে ডাইরেক্ট সরি পাথটা আমরা দিছি, সেম ভাবে সিপির ক্ষেত্রেও সেম ডাইরেক্টরির পাথটা দিতে হবে, দেন ডেস্টিনেশনটা দিতে হবে। এটা হচ্ছে আপনার কারেন্ট ডেস্টিনেশন, দেন হচ্ছে সেকেন্ডে যেটা দিতে হয় সেটা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। তো আপনি যখন সিপি কমান্ডটা ইউজ করবেন তখন যে কারেন্ট ডেস্টিনেশনে যেটা সিলেক্ট করবেন ওই জিনিসটা কপি হয়ে নেক্সট ডেস্টিনেশনে যাবে। বাকি সব সেম, জাস্ট আপনার এখানে মুভের ক্ষেত্রে যেটা ইউজ করতেন এখানে মুভের পরে এমভির পরিবর্তে জাস্ট সিপি ইউজ করবেন, দেন তাহলে দেখবেন যে সেম জিনিসটা ওই নতুন যে ডাইরেক্টরিতে আপনি মুভ করাতে চাচ্ছেন বা কপি করাতে চাচ্ছেন সেখানে অলরেডি কপি হয়ে যাবে। ঠিক আছে? ওকে, অলরেডি আপনার অন আওয়ার পার হয়ে গেছে। তো আজকের এই ক্লাসে কারো কি কোনো কনফিউশন আছে? আজকে আমরা এই পর্যন্তই দেখব। নেক্সটে আমরা আরো কিছু অ্যাডভান্স জিনিস শিখবো ইনশাল্লাহ। তো এগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবেন। আর এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে মাস্ট। এই যে কমান্ডগুলা এগুলো কিন্তু আপনার একদম মুখস্থ মানে ঠোঁটস্থ থাকতে হবে আরকি। যেন আপনি দেখলেই বলতে পারেন বা কোনো জায়গায় কেউ যদি অ্যাক্সেস করতে দেয় যেন আপনি বেসিক যে জিনিসগুলো এগুলো যেন আরকি অ্যাক্সেস করতে পারেন। ঠিক আছে? ওকে, তো কারো কোনো প্রবলেম বা কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ওকে, তাহলে কারো কোনো কোয়েশ্চেন নাই। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসের টপিক অ্যান্ড ডেডলাইনটা আমি জানাই দিব। হয়তো ঈদের আগে একটা ক্লাস হইতে পারে আপনাদের। আহ, আজকে কয় তারিখে হচ্ছে 20 তারিখ। তো মোটামুটি 28 তারিখে যদি ঈদ হয়, আপনারা কি 23-24 তারিখে কোনো ক্লাস করতে পারবেন? বা আপনাদের কোনো প্রবলেম আছে ক্লাস থাকলে? বাকিদের? ওকে, ঠিক আছে, তাহলে আমরা 23 অথবা 24 তারিখে একটা ক্লাস করে দেন আমাদের যে বেসিক যে জিনিসগুলো আছে এগুলো শেষ করে ফেলবো, দেন আমরা আরো অ্যাডভান্স লেভেলে চলে যাবো ইনশাল্লাহ। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা কিন্তু মাস্ট এগুলো প্র্যাকটিস করবেন। আপনাদের আমি যেভাবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে দেখালাম, চাইলে আপনারা এটা ফলো করতে পারেন বা আপনারা চাইলে ইউটিউব থেকেও কিন্তু টিউটোরিয়াল দেখে এগুলো শিখতে পারেন। এগুলো একদম কমন বিষয়। ঠিক আছে? তো আপনারা মাস্ট এই ল্যাবগুলো এগুলো প্র্যাকটিস করবেন। আমি যদি এখন আরো বেশি কমান্ড দেখাই এগুলো কিন্তু আপনার মনে থাকবে না। তো আমি চাচ্ছি যে স্টেপ বাই স্টেপ আপনাদের যেন জিনিসটা স্টেবল হয়। তো এটাই আরকি। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।